আচ্ছা শোনেন, ক্লাস সারা জীবন করলেও কিন্তু আপনি মূল থিমটা মাথায় না নিলে কোনোদিন বুঝবেন না। এগুলো মুখস্থ করার বিষয় না, কোনোভাবেই মুখস্থ করে আপনি মুখস্থ করে আপনি পারবেন না। এখন এই যে আমরা আপনাদের রিভিউ ক্লাস, এই ক্লাস সেই ক্লাস, এই পর থেকে কিন্তু আসলে রিভিউ করতে আর কোনো কিছু থাকবে না। আপনার এর পরে আপনাদের সব ইম্পর্টেন্ট ক্লাস শেষ, হয়তো দুটো রিভিউ ক্লাস পাবেন, এবং দুইটা রিভিউ ক্লাসের পুরো সম্পূর্ণ যার যে প্রবলেম, এখন কোন স্টুডেন্ট আছে আমার 100, তার যদি প্রবলেম এক একটা করেও ধরি তাও 100 প্রবলেম, ক্লাস হলো দুটো, 2 ঘন্টা পার শিফট, কয়টা প্রবলেম সলভ হবে? আর যেটা সলভ হবে এমন ঝড়ের গতিতে যাবে আপনি কল্পনা করতে পারবেন না, মাথা কোন পাশে গেছে। এই জন্য যখনই যে ক্লাস হয় সেটা মাথায় নিয়ে নেন যে এটা আর হবে না, এটা ভেবেই মাথায় নেন যে এই ক্লাসটা আমি আর পাবো না। বুঝতে পারছেন? এখন ঘটনা হলো আমাদের সার্কিট বোর্ডে আমরা সাধারণত প্রাথমিকভাবে 3টা লাইনের কথা আমরা জানি, বা 3টা ভোল্টেজই ধরেন, 3টা ভোল্টেজের কথা আমরা জানি। আপনারা এই রেগুলেটিং গুলো পরে, আগে প্রাথমিক দেখেন। আমাদের যে এই যে কানেক্টর আছে না, এই কানেক্টরদের যে 5টা কয়টা টার্মিনাল থাকে? 5টা, 7টা থাকতে পারে, 11টা থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। 5টা টার্মিনালের আমরা নাম জানি বেসিক। এখন 5টা টার্মিনালের ভিতরে একটা তো পজিটিভ লাইন থাকে, ভোল্টেজ থাকে কি না? এখন এই লাইনটার নাম হচ্ছে ভিবাস লাইন। এখন এটার মাঝখানে ওবিপি আছে, ওবিপি হচ্ছে একটা আইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশন, এবং ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, বিভিন্ন ধরনের আপনার কি কম্পোনেন্ট আছে। এখন এগুলো দেওয়া হয়নি, এটা একটা থিম দাঁড় করানো হয়েছে জাস্ট। এরপরে দেখেন এইটা হচ্ছে আমাদের কি চার্জিং আইসি, কি আইসি? চার্জিং আইসি। এখন দেখেন আগে 15 সালে কিন্তু আসলে ভিপিএস কনসেপ্টটা আসেনি। ভিপিএস কনসেপ্ট তখন কেউ জানতো না, চিনতো না। তখন কি হতো, তখন ডিরেক্টলি কিন্তু এই ভিপ্যাটে লাইন আসতো, তখন চার্জিং আইসি ছিল না, ডাইরেক্ট লাইন ভিপ্যাটে আসতো, আসার পরে তারপরে ভিপিএস তৈরি করতো। এখন এটার প্রবলেমটা কি হতো, ধরো অনেক সময় দেখা যেত যে ব্যাটারি খুলে যেত, শর্ট হয়ে ব্যাটারি খুলে যেত, এমনও অনেক দেখা গেছে যে ব্যাটারি বাস্ট হয়ে যেত। এখন এই সব সম্ভাবনা, অনেক প্রবলেম ফেস করার পরে সায়েন্টিস্টরা তারা চিন্তা করছে যে আমার এমন একটা টেকনোলজি আনতে হবে যেটা এই প্রবলেম সলভ করে। তখন তারপরে এরাই চার্জিং আইসিটা আনে, এবং ভিপিএস সম্পর্কে তারা প্রথম এটা বাজারে মার্কেটে ছাড়ে। বুঝতে পারছেন? এর আগে অবশ্য ভিপিএস নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, কিন্তু ধরেন একটা জিনিস ফুল করে মার্কেটে ছাড়ে না, পরীক্ষা নিরীক্ষা ছাড়া মার্কেটে ছাড়ে না। ওর আগেও ধরেন অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে তারা মার্কেটে এই আইসিটা ছাড়ছে। এখন এই আইসির কাজটা কি? এই আইসির এক নাম হচ্ছে টিসি টু টিসি আইসি বা বিকিউ আইসি বলে। হ্যাঁ, এখন এইখান থেকে আমার বিবাস তো ঢুকলো, বিবাস ঢুকতেছে না? জি স্যার। কোন হয়েছে তাই না? ব্যাটারি ঠিক আছে, সমস্যা নেই, ব্যাটারি চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তার মানে চাকু মারা শেষ। সকালবেলা কাস্টমার আসলে আপনি এটা চাকু মারিয়ে দেবেন। স্যার লাইটটা একটু অফ করে দিলে ভালো হয়। এখন এইখান থেকে তো বিভাগ 5 ভোল্ট ঢুকতেছে। জি স্যার। ঢুকতেছে কি না? জি স্যার। ঢোকার পরে এইখানে ঢুকতেছে 5 ভোল্ট। ঢোকার পরে কি হচ্ছে দেখেন, এই 5 ভোল্ট কনভার্ট হয়ে যাচ্ছে। কি হচ্ছে? কনভার্ট হয়ে এইখান থেকে বের হচ্ছে একটা লাইন, আর এইখান থেকে ঘুরে এই পাশে এসে এই পাশে যে এই কানেক্টরে কিসে ঢুকতেছে? কানেক্টর করছে। এটা হচ্ছে আপনাকে আমরা নাম দিছি কিল বাই ভিভ্যাট লাইন, অর্থাৎ ব্যাটারির পজিটিভ লাইনকে ভিভ্যাট লাইন বলে। বুঝতে পারছেন? এখন ঘটনা হচ্ছে কি, ঢুকতেছে তো 5, কিন্তু আমরা এখানে পাচ্ছি কি সর্বোচ্চ 2.2, তাহলে এইটা কনভার্ট করতেছে, তাই না? এই আইসির ভিতরে ঢুকেই তো ভোল্টটা ডাউন হচ্ছে, এটা কনভার্ট করছে। এখন আপনাদের এই সার্কিট বোর্ডে এই ভিভাস লাইন ছাড়া আর কোনো জায়গা আপনি 5 ভোল্ট পাবেন না, কোথাও পাবেন না। এই জন্য আমরা বলে থাকি যদি কোনো আইসির আশেপাশে 5 ভোল্ট পান, ভাববেন ওর আইসির আশেপাশের আইসিটা ভিভাস লাইন, মানে ওটার পাশের আইসিটা চার্জিং আইসি। কারণ কি, ওই চার্জিং আইসিতে ঢোকার আগেই তো ক্যাপাসিটর রেজিস্টরের ভিতরে ঢোকে, ভোল্টেজ ঢুকেই না ডাইরেক্টলি আইসির ভিতরে ঢোকে কখনো? আপনার অনেক কম্পোনেন্ট ভায়া হয় তারপর আইসি ঢোকে। এই জন্য মাল্টিমিটার মেপে দেখলেন যে 5 ভোল্ট, তার আশেপাশের আইসিটা কি চার্জিং আইসি। এখন দেখেন এইখান থেকে তো 5 ভোল্ট ঢুকতেছে, তখন আপনি যখন এই জন্য ফোনে কানেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনও চলে, ব্যাটারিও চলে, অর্থাৎ এই কিন্তু একসাথে দুটো কাজ চলমান থাকে। তখন কিন্তু এই ব্যাটারি কিন্তু একে আর ভোল্টেজ দেয় না,
একে ভোল্টেজ দেয় শুধু চার্জ হবে ব্যাটারি, ভোল্টেজ ও দেয় না, শুধু এই যে আপনার ডিরেক্ট যে ভোল্টেজটা এটা কনভার্ট করে বিপিএস হয় এই ফোন রানিং করে রাখে। এই জন্য ফোন চার্জে থাকা অবস্থায় যদি আপনি ফোন চালান দেখেন খুব গরম হয়, দেখবেন ফোন হিট হয় বেশি। কারণ কি? এটাই হলো তার কারণ। কারণ কি? এটা ডিরেক্ট ভোল্টেজ একদম ঢুকে যাচ্ছে, একদম ডাইরেক্ট লাইনে কাজ করতেছে, বুঝতে পারছেন? এখন দেখেন আমি এইখানে এটা অফ করে দিলাম, অফ করে দিলেই এই ভিভাট আমার একে ভোল্ট দেওয়া শুরু করে, বুঝতে পারছেন? এখন ঘটনা হলো অনেকে কোশ্চেন করে স্যার এটা খুললে তো মনে করেন সাথে সাথে আমার ফোন তো বন্ধ হয় না, কিছু হয় না। এটা আপনাদের উত্তর দেওয়া হয়েছিল যে এক পলক, অর্থাৎ আপনি মানে একটা পলক ফেললে 16 ভাগের 1 ভাগ সময়, এত দ্রুত ন্যানো সেকেন্ড মানে খুবই ক্ষুদ্র সময়ে এটা অন হয়ে যায়। কিন্তু এই ক্ষুদ্র সময়টুকু তো ইলেকট্রিসিটি চলে গেলে ফোন অফ হয়ে যাবে, কিন্তু হয় না কেন? ক্যাপাসিটারের জন্য। কারণ অলরেডি ক্যাপাসিটার এখানে থাকে, আর ক্যাপাসিটার হয়তো ওই সময় চার্জটা ধরে রাখে, বুঝতে পারছেন? এই জন্য আপনার ফোনটা অন হয় না। যদি ক্যাপাসিটার না থাকতো তাহলে ওই ন্যানো সেকেন্ডের ভিতরেই ফোন অন হয়, অফ হয়ে যেত, বুঝতে পারছেন? এখন ঘটনা হচ্ছে এইখান থেকে যে আমাদের ভোল্টটা বের হচ্ছে এটাকেই আমরা বলছি ভিপিএস, ভোল্ট ফর ফোন, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মূল টেকনোলজি। এখন এর ভোল্টেজ থাকে হচ্ছে 3.7 থেকে 4.2। তাহলে ভিপিএসটা কখন তৈরি করে? এই চার্জিং আইসি এই ফোনের জন্য একটা ভোল্টেজ তৈরি করে, নতুন একটা ভোল্টেজ। মনে করেন এই ভিভ্যাট বা ভিভার যেটাই বলেন, এই দুটো কনভার্ট করে ও ভিপিএস তৈরি করে। ভিপিএস হচ্ছে নতুন একটা ভোল্টেজ। এখন এই ভিপিএস ভোল্টেজটা আপনার ফোনে যায়, বিভিন্ন জায়গায় যায়, রেগুলেটিং ভোল্টেজ বলেন, এই পাশে সেটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, সবাই কিন্তু ভিপিএস ভোল্ট ব্যবহার করে। কারণ কি? চার্জিং আইসির পরে এই ভোল্টটা কোথায় যায়? পাওয়ার আইসি সবাইকে ডিস্ট্রিবিউশন করে, কার কোনটা লাগবে কি করে? এই ভিপিএস করে। আপনার সার্কিট বোর্ডে এই ফোন যে ভোল্টটা ব্যবহার করে একে ভিপিএস বলে। ভিপিএস ছাড়া এই ভিভ্যাটও করে না, ওবিপিও করে, ভিভাসও করে, দুটো কোনোটাই করে না, করে ভিভি। এখন আপনি যদি এই ভিভ্যাট লাইনটা এইখান থেকে ডিরেক্টলি আবার এইখানে দিয়ে দেন, তাও কিন্তু আপনার ফোন রান, ফোন চলবে। তখন ও আবার কিন্তু কি ভিভ্যাট লাইন পাবো, ও তখন ভিভ্যাটে চলবে, যেটা আমরা 14-15 সালে ফোনে দেখতাম। তখন এই ফাংশনটুকু আর ছিল না, একটু বন্ধ ছিল, এটা ডাইরেক্টলি ব্যাটারি থেকে ভোল্ট নিত। এখন দেখেন আপনার ফোন সাপোজ কথার কথা চার্জিং আইসি শেষ নেই, এখন আপনার ভিপিএস তাহলে তৈরি হবে না। এখন আপনি মার্কেটেও পাচ্ছেন না চার্জিং আইসি, এই মডেলের চার্জিং আইসি কোথাও খুঁজে পাচ্ছেন না। এখন আপনার ফোন রান করা লাগবে না? রান করা লাগবে কিনা? ফোন যদি রান করতে হয় তাহলে আপনি কি করবেন? ডাইরেক্ট এখান থেকে একটা নাম্বার এখানে মেরে দেবেন, আপনার ফোন রান। কিন্তু প্রবলেমটা কি হবে? ব্যাটারি ফুলে যেতে পারে আর বাস্ট হয়ে যাওয়ার একটা প্রবলেম। এই প্রবলেম আপনি এছাড়া আর কোনো কিছু হবে না, আপনার ফোন রান, বুঝতে পারছেন? তাহলে ভিপিএস সম্পর্কে আপনাদের কি ধারণা ক্লিয়ার বিষয়টা? আসলে ভিপিএসটা হচ্ছে ফোনের জন্য একটা ভোল্ট তৈরি করছে, নতুন একটা টেকনোলজি। দেখেন আমি আপনাদের বারবারই বলি যে হ্যাঁ হয়তো মডেল চেঞ্জ করবে, টেকনোলজি চেঞ্জ করবে, সব চেঞ্জ করতে পারে, কিন্তু ইলেকট্রনিক্স কখনোই চেঞ্জ করা সম্ভব না। এটা চেঞ্জ করলে কিছু বানানোই তো যাবে, বলেন যাবে? তারা একটা নতুন কনসেপ্ট আছে, চার্জ দিয়েছে, আনুক, সামনে আরো 2 বছর পর বা 10 বছর পর ধরেন আর একটা আইসি আনবে, আনুক, সমস্যা কি? আইসি তো আনবে, সমস্যা নেই। আপনি জাস্ট একবার আইসি সম্পর্কে পড়লেই বুঝে যাবেন যে ঘটনা। স্যার যখন বিপিএস সেকশনটা ছিল না তখন কি চার্জে যখন লাগাইতাম তখন কি ভোল্টেজটা কি ডাইরেক্ট ওবিপি আইসি হয়ে ব্যাটারি কানেক্ট করে দিত? হ্যাঁ, ওবিপি হয়ে আইসি ডাইরেক্ট ওবিপি আইসি হয়ে ডাইরেক্ট। কারণ তখন এই যে বিপিএস কয়েল আর এই যে চার্জিং আইসি এই ফাংশনটুকু ছিল না, টোটাল ফাংশনটা ব্লক ছিল, কিছুই ছিল না। ওই ফাংশনটা নতুন করে অ্যাড করছে। এখন কোম্পানি যদি চিন্তা করে যে না আমার আরো একটা টেকনোলজি দরকার, তারা করবে আর একটা বাড়ালো, সমস্যা এই ফাংশন নাও, প্রাইমারি হোক সেকেন্ডারি করুক না, সমস্যা কাজ তো লাইন ছিল, লাইন এগুলো তো থাকবে, এগুলো তো থাকবে। চার্জিং আইসি যখন ছিল না স্যার, যেগুলো তার আগে তার কমিউনিটি লেভেল ছিল, তার ব্যাটারি খুলে যেত স্যার, এই কারণে খুলে তো, কারণ ফুল তো তাও বলে দিচ্ছি কেন হচ্ছে। ধরেন আপনার লাইনটা এইখানে কানেক্ট আছে, তাই তো বুঝেন? এখন আপনার ধরেন এইখানে কোনো এক জায়গায় শর্ট হয়ে গেছে, যে কোনো জায়গা ধরেন শর্ট হয়ে গেছে, যে কোনো লাইনে শর্ট হলে দেখেন এই জায়গা যদি শর্ট হয় এই লাইনটা এখানে যাবে, শিওর যাবে, যেহেতু সেন্ট্রাল লাইন এক লাইন। তাহলে এই জায়গা যদি যায় তাহলে লাইনটা শর্ট এই জায়গা যাবে, যাবে তো। তাহলে এই জায়গা শর্ট হলে লাইনটা কি যায়? নেগেটিভ লাইন। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, আর ব্যাটারির এটা পজিটিভ, এটাও পজিটিভ, কারণ ব্যাটারি তো লাগানো আছে। আর ব্যাটারি দেখতেছে কি আমার পজিটিভ লাইনে নেগেটিভ, তাহলে তো নিজেই শর্ট হয়ে গেছে। ঘটনা বুঝতে পারছেন? শর্ট হইলো এই জায়গা, চলে গেল কোন জায়গা? এই জায়গা। কারণ যখন শর্ট হয়ে যায় তখন পজিটিভ আর পজিটিভ থাকে না, ওটা নেগেটিভ হয়ে যায়।
এখন দেখেন এই জায়গাও নেগেটিভ, এই জায়গাও নেগেটিভ, কিন্তু পজিটিভ ব্যাটারি তো পজিটিভ আর চেঞ্জ হই, ও তো ওইটাই আছে। মনে করেন যে আমার যে একটা সেটআপ করলাম আমার পকেটে তখন যদি সেকেন্ডারি সেকশনে শর্ট হয় তখন কি ব্যাটারি 100% আসবে। আপনার এখানে যদি শর্ট হয়, মনে করেন বাক ভোল্টেজে এখানে যেখানে সেখানে শর্ট হয়, শর্টে ঘুরে এখানেই যাবে যাবে, যদি আপনার পাওয়ার আইসি ভালো থাকে। এটা যদি ঝামেলা তাহলে তো যাবে না, স্বাভাবিক। কিন্তু এটা যদি লাইন ভালো থাকে তাহলে তো অবশ্যই ঘুরে এখানে আসবেই। এই জন্য আপনার মনের অজান্তে ব্যাটারি টস করে খুলে যায়। এবং এমন অনেক শর্ট দেখা গেছে যে হাফ শর্ট ফোন রান। আপনারা এমন অনেক শর্ট পাবেন আপনাদের এই প্র্যাকটিক্যাল লাইফে যে ফোন অন কিন্তু ফোন ছিল হাফ শর্ট। সে বলবে যে ভাই ফোন তো গরম হয়, তারপরে বলবে যে ভাই মাঝে মাঝে ডিসপ্লে তো কাঁপাকাঁপি শুরু করে দেয়, মাঝে মাঝে ডিসপ্লে কাজ করে না, এটা অন্য সিমটাও হতে পারে। তারপরে বলে যে ভাই চার্জ দিই, চার্জ তো স্লো চার্জ। আর স্যার ফোনের পিছনে ফুলা থাকে। হ্যাঁ, তারপরে পেছনে আস্তে আস্তে ব্যাটারি ফুলে যাচ্ছে। কিছু কিছু সিমটম এরকম থাকে, তবে এই সিমটমের ভিতরে অন্য অন্য ক্ষেত্রেও এই সিমটম একটা দেখা যায়। বাট আপনি প্রাথমিকভাবে আপনি যখন শুরু করেন তখন বুঝে যাবেন যে বোর্ড, কারণ আপনি বোর্ডের যে ডিসি পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার লাগাইলে তো বুঝে যাবেন, বুঝতে পারছেন। অর্থাৎ আপনার বোর্ড শর্ট টাও রান আছে, কারণ আমাদের সার্কিট বোর্ডের আপনারা জানেন যে 3টা জিনিস যদি ওকে থাকে তাহলে আমার ফোন চলবে। আমার কন্ট্রোলিং সেকশন, ব্যাটারি সেকশন আর হচ্ছে আপনার ডিসপ্লে, 3টা থাকলে আপনার ফোন কিন্তু চলবে। আপনার নেটওয়ার্ক না থাকলে নেটওয়ার্ক সেকশন বন্ধ হয়ে যাবে, অডিও সেকশন বন্ধ হয়ে যাবে, তাহলে ফোনের কোনো ইফেক্ট করবে, ওই সেকশনটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার ফোন না। বুঝতে পারছেন? এর জন্য এমন কিছু কিছু শর্ট আছে যে শর্ট থাকলেও ফোন রান থাকে, কিন্তু ফোন অন্য দিক থেকে অন্য প্রবলেম শুরু করে দেবে। এবং এই শর্টগুলো সারানো একটু কঠিন, এই শর্টগুলো সারানো একটু কঠিন। এবং এই শর্টগুলো যদিও বা ছাড়াইতে যান, যদি পান এবং যদি কোনো আইসি আশেপাশে যদি হিট দেওয়ার প্রয়োজন পড়ে, অবশ্যই অবশ্যই কাস্টমারের কাছ থেকে ডেড রিস্ক নিয়ে নেবেন। কারণ কি, আইসি প্রত্যেকটা আইসি কিন্তু মনে করেন এই মাদারবোর্ডের ব্রেন। এখন আপনি ধরেন কাজ করতেছেন, এখন আপনি তো হিট দিচ্ছেন, আপনি তো আর বিধাতা না, আপনার হাতে ভুল হতে পারে না, 100% হতে পারে। আপনি যতই ভালো একজন টেকনিশিয়ান হন, ভুল তো হতেই পারে। এখন আপনি হিট দিচ্ছেন আপনার পরিমাণ মতো, এখন ধরেন বোর্ডের টেম্পার ভালো, টেম্পার তো আর আপনি বুঝতে পারবেন, হুট করে বোর্ড খুলে গেল, ফোন কিন্তু ডেড। সে কবে কি ভাই তোমার তো রানিং ফোন, তুমি ডেড করলে কেন? আপনি তাকে বলবেন যে ভাই আপনার হচ্ছে এটা আইসির প্রবলেম। এখন কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট তো আইসির কাছে আছে, এখন আমার এই কম্পোনেন্টটা তুলতে গেলে আমার হিট দিতে হবে, এবং হিট দিতে গেলে আপনার আইসি ড্যামেজ হইলেও হইতে পারে, এই জন্য আমাকে ডেড রিস্ক দিতে হবে। যদি কাজ না করার কোনো দরকার নেই, চলে যান, সমস্যা নাই। আপনাকে হয়তো সে 2000 টাকা দেবে, কিন্তু বোর্ড নষ্ট হলে আপনার কয় হাজার দেবে। সবসময় টাকা লোড করবেন না, কিছু সময় টেকনিক খাটায় অবলম্বন করবেন, নাহলে মার্কেটে শুধু জরিমানা দিতে দিতে আপনার ব্যবসা শেষ। বুঝতে পারছেন? লোক সম্বরণ করাটাও দরকার। আপনি বলবেন যে আরে এই শর্ট তো আমি পারি, কি এমন কাজ, কিন্তু কি এমন কাজ বুঝলাম, বাই এনি চান্স আপনার ধরেন ওইখানে হিট দিতে যে আইসিটা ড্যামেজ হয়ে গেল, যাইতেই পারে। আর বর্তমান যেসব আইসি আছে এগুলো কিন্তু টেম্পার করতে ভালো না, এবং ম্যাক্সিমাম যদি পেস্টিং আইসি হয় তাহলে তো আরো বিপদ। পেস্টিং আইসি হলে বিপদটা আরো বেশি, কারণ পেস্টিং আইসির সাইডে পেস্টিং থাকে, তো হিট গেলে এই হিটটা বাইরে যাইতে পারে না। নন পেস্টিং হলে বাইরে চলে যাবে, কিন্তু পেস্টিং হলে যাইতে পারে না, তখন ওর ভিতরে এটাই বল একাকার হয়ে অবস্থা খারাপ। তখন আপনার আবার ওই পেস্টিং আইসি খোলো, আবার লাগাও, তাতে আর এক কাণ্ড, তাতে আবার ড্যামেজ হয়ে গেলে আর এক খেসারত দিয়ে রাখবে। আর ফোন তো ডেড হলে তো কাম ছাড়া, পুরো ফোনের দামই আপনার বা 50-50 দিতে হবে, খালি খালি আপনি আদরে খেসাতে যাবেন না। বুঝতে পারছেন? এই জন্য রানিং সেট যদি ফিট রান থাকে, ডেড ফোন হলে সমস্যা নেই, কারণ তার ফোন আনছেই ডেট, আপনি ডেট থাকলে ডেট করে দিলেও ব্যাপার না। কিন্তু আপনি সে আনছে মনে করেন ভালো ফোন, আপনি করে দিলেন ডেট, তখনই তো ক্যাসার লেগে যাবে। এরপরে আসেন ডিসপ্লের কোনো কাজ যদি করতে চান, তখন আপনি ডিসপ্লে রিস্ক নেবেন, যদি বা স্যামসাং এর বা অন্য যে কোনো ফোনে যদি দামি ডিসপ্লে লাগে, কারণ ডিসপ্লেটাও কিন্তু খুব সেন্সিটিভ। হয়তো দেখলেন যে একজন ডিসপ্লে লাগাইছে, এরকম প্রবলেমও দেখা গেছে, হয়তো আগে একজন লাগাইছে প্রচুর পরিমাণে গাম দিচ্ছে, অনেকে বোঝে না, গাম করে ঢেলে গাম দেয়, কিন্তু আসলে ডিসপ্লে যে কোনো সেকশন অত গাম দেওয়ার প্রয়োজন হয়, এটা মেজারমেন্ট আছে। এখন ধরেন আপনি ওইটা খুলতে যে দেখলেন কি যে এমন পরিমাণে গাম দিচ্ছে, হয়তো রেমন্ডের সাথে লেগে গেছে, আপনি এরকম দেখলে তো ধরেই চারিদিকে উঠাই ফেলবেন না, আপনি দেখবেন যে এর কোয়ালিটি কোনভাবে আছে। যদি আগে তো কাজ করতে হলে বলবেন ভাই এটা রিক্স আছে, আপনি যদি রিক্স দেন তাহলে আমি খুলবো, নাহলে একটা ডিসপ্লে খুলে লাগাইলে আপনার বেনিফিট হয়তো 500 থেকে 1000 টাকা, সর্বোচ্চ 2000, যদি 20,000-30,000 টাকার ডিসপ্লে, আর ওইটা যদি ভেঙে ফেলেন আপনার তো পুরোটাই ড্যামেজ দিয়ে ওই ডিসপ্লে আবার তারিখ। অর্থাৎ আপনি কাজ করার সময় যে কোনো কাজ
আপনি ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে করবেন এবং লোককে সংবরণ করবেন। এই সেক্টরের সব থেকে বড় প্রবলেম হচ্ছে একটা মানুষ ধৈর্য রাখতে পারে না, আর একটা মানুষের লোককে সংবরণ করতে পারে না। আর কখনো কোনো বেআইনি কাজে যাবে না। আমার কাছে অনেক স্টুডেন্ট আছে IMEI চেঞ্জ করা শিখবে। আমি বললাম কেন শিখবেন? বলে স্যার আমার ইচ্ছা খুব। আমি তো শিখে কি করবেন? স্যার দেখলাম। আমি তো শোনেন, আপনি যখন একটা জিনিস জানবেন তখন সেটা অ্যাপ্লাই করতে ইচ্ছা হবে। এবার আমি একটা অ্যাপ্লাই করলাম, আর একটা অ্যাপ্লাই করলাম, এখানে হঠাৎ করে কোনো এক কাস্টমার আসলো আপনার কাছে, এসে বললো ভাই বেড়াচারা হয়ে গেছে, হয়তো পরিচিত আপনার, আপনি করে দিলেন, আপনার হয়তো 5,000 টাকা দিল। ওই যে টাকাটা দিল না, আপনার মনে করেন শরীরে একটা ড্রাগ ঢোকাই দিল। এইবার আপনি কিন্তু ওই কেস আসলে আপনি 5,000 10,000 লোভে আপনি কিন্তু একাধারে করতে থাকবেন। তখন আমাদের কি রে বছর খানিক করে কোনো প্রবলেম হবে, কিন্তু বলে না যে হুট করে কখন প্রবলেম হবে এটাকে আপনি বলতে পারবেন? ধুম করে ধরেন 4-5 বছর পরে আপনার কাম ছাড়া। মনে করেন কোনো CBI ডিপার্টমেন্টের কোনো অফিসার আসছে, আপনি মানে বলতে দেরি, কারণ কি মানুষের যখন বিপদ আসে তখন মানুষের কিন্তু সাধারণ জ্ঞান থাকে না। তখন মানুষ মনে ভাবে যে আমি এই ভুলটা কিভাবে করলাম, এই ভুলটা কিভাবে করলাম। তখন কি হয়, তখন ধরেন আপনার ধরে ফেললো, ধরে ফেলার পরে এবার আপনার অবস্থা বলেন কি হবে। ধরেন ওই সেক্টর ছিল হয়তো কোনো জঙ্গি গোষ্ঠী, হতে পারে কোনো নেতা মন্ত্রীর মার্ডার কেসের সাথে সম্পৃক্ত আছে। এইবার বলেন আপনি কয় বছর জেলে থাকো বাড়ির কাছে, ইনভেস্টিগেশন করতে করতে কাম সারে আপনার অ্যারেস্ট করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কোনো দারোগার কাছে কেস ফাইল করবে, সেই দারোগার ইনভেস্টিগেশন করবে যে আপনি আসলে এই করতেই তো পারলো। বুঝতে পারছেন? এবার এই দারোগার পাশে পাশে ঘুরতে দারোগা বলো আসলে এর সাথে সম্পৃক্ত নেই, তাহলে কি আমার 5 লাখ টাকা দিই, আমি ওই লিস্টেতে নাম কাটি, কারণ দারোগার একটা চার্জশিট দেয়, ওই চার্জশিটে আপনার নামটা থাকবে না, 5 লাখ টাকা দিই, তাহলে আপনি আসলে ছিলেন না। হ্যাঁ, এই করতে করতে গেল 5 বছর, মান সম্মান শেষ, আপনার দিকতে ভুলভাল দোকান সব শেষ, আপনি পুরো রাস্তার ঠিকানা, আপনার ক্যারিয়ারই শেষ, শুধু একটা মতো। এই জন্য সবসময় মনে রাখবেন এই সেক্টরে টাকা আছে। আপনি শিওর থাকেন বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি 5টা ভালো বিজনেসের কথা বলেন, 1 নম্বরে আছে কিন্তু মোবাইল সার্ভিস, 2 নম্বরে আছে হোটেল ব্যবসা, এবং মোবাইল সার্ভিস আছে 1 নম্বরে। বুঝতে পারছেন? আগে ছিল পোশাক ইন্ডাস্ট্রিও এখন আছে, কিন্তু এটা অনেক ইনভেস্টমেন্ট লাগে, যে সে লোক এটা পারবে না, আপনি পারবেন না। পোশাক ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক টাকা, প্রচুর টাকা। আর পুরো পৃথিবীতে রাজ করবে কোন ব্যবসা জানেন? IT কোম্পানি। আইটিতে যদি কেউ ইন্টারেস্ট থাকে, তবে যদি কারো ভালো লাগে, কোডিং ভালো লাগে, তাহলে একটা কোর্স করে রাখবেন, ডাটা সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ডাটা সিকিউরিটি, যে কোনো একটা পার্ট আপনি করে রাখবেন। আপনি আমার কাছ থেকে আজকে লিখে নিয়ে যান, আজ থেকে 15-20 বছর পরে আপনার ডাকে নেবে, বলে ভাই আপনি একটা আসেন, এবং আপনার কোনো অফিসে কাজ করা লাগবে না, আপনি বাসায় বসে কাজ করবেন। আর আমি আপনাকে কোনো মন করা গল্প বলতেছি, এটা রিসার্চ পেপার করি, আমি প্রচুর রিসার্চ পেপার করি বাইরের দেশে। এবং একটা সময় আমি মনে করেন আমি আপনি ডাটা সিকিউরিটির লোককে টাকা দেবো, ভাই আমার এই ডাটাগুলো তুমি একটু সেভ করে রাখো, যাতে কেউ হ্যাক ট্যাক করতে না পারে, কারণ নিজস্ব কিছু ডকুমেন্ট থাকে, অফিসের ডকুমেন্ট, পার্সোনাল কিছু ডকুমেন্ট, এগুলো হ্যাক করতে পারবে না। তো আপনাকে আমি তাকে হায়ার করবো যে ভাই আপনি একটু আমাকে সিকিউরিটি দিন। বুঝতে পারছেন? এটা কিন্তু পৃথিবীতে একটা সময় রাজ করবে। যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে এই বিষয়ে আপনি নলেজ নিতে পারেন, আর নিতে পারলে আপনার চাকরিতে আপনি ওই কারো অফিসে বসে চাকরি তো ঘরে বসে আপনার ফোন দিবে, ভাই আপনাকে সিকিউরিটি দিয়ে দেবে, আপনি কম্পিউটারের মধ্যে বসে বলে শুধু কম্পিউটারে সিকিউরিটি দেবেন, কোডিং করবেন আর সাইবার সিকিউরিটি করবেন। যাই হোক, অনেক কথা বললাম, যদি ইন্টারেস্ট থাকে করেন, আমার ইচ্ছা আছে আমি করবো। এখন আমাদের ইমন স্যারও করবো আমার সাথে বলছি, অবশ্যই করবেন, 100% থাকেন। শোনেন, শিক্ষা একদিন না একদিন কাজে দেবে। আমার গ্রাজুয়েশন মনে করেন প্রথমে ছিল টেক্সটাইল, তারপর ইলেকট্রনিক্স হয়েছে, এখন টেক্সটাইল সেক্টরে আমি চাকরি করে আসছি। কারণ আপনার কি মনে হয় যে এই বিষয়ে আমি জ্ঞান হিসেবে কাজে লাগবে না? 100% লাগবে, জীবনে কোনো না কোনো কাজে অবশ্যই একদিন লাগবে। বুঝতে পারছেন? এই যে ইলেকট্রনিক্স করতে দেখা চলে গেছে, টেক্সটাইলও কোনো না কোনো কাজে লাগবে। অর্থাৎ জীবনে আপনি যে কোনো জিনিস জানেন না কেন আপনার এটা কাজে লাগবে। বুঝতে পারছেন? আমার এই ডাক্তারিতে ইন্টারেস্ট ছিল, আমি তখন ডাক্তারি ইউটিউবে দেখতাম, এর কাছে শুনতাম, ওর কাছে শুনতাম, আমার ভাইও ডাক্তার, তার কাছে শুনতাম, আমার বন্ধু তার কাছে শুনতাম। এই শুনতে আমার বেসিক অনেক কিছুই কিন্তু আমি জানি, অনেক মেডিসিন কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, কি দেখি ব্যবস্থা, অনেক কিছু আমি সাজেস্ট করি। আমি কোনো মানুষকে সাজেস্ট করি না। আমার পরিবারেও কারোর প্রবলেম হলে আমি কার কাছে যাবো বলেন? হঠাৎ কারো ধরেন আমার পায়ে একদম স্ট্রোক করলো, তারা কি করতে হবে? হার্ট অ্যাটাক করছে প্রেশার বা বিপি কত, পালস অক্সিমিটার, হার্টের পালস কত, কিন্তু আমি সব মাপতে পারি।
এখন আমার মেশিনও আছে আমার বাড়ি সব। এখন ধরেন আমার বাড়ি কারোর হঠাৎ করে গাঁটটার ব্যথা বলছে যে আমার মাথা লাগছে না, গলা টলা শুকায় যাচ্ছে, কিছু সিমটম বললো। আর আপনি সাধারণ পাবলিক হলে বুঝতে পারবেন যে সে ব্রেন স্ট্রোক করছে, কিন্তু 3-4টা সিমটম দেখলেই বোঝা যায় যে ব্রেন স্ট্রোক করছে। এবং হার্ট অ্যাটাকের সময় থেকে 30 মিনিট, 25 থেকে 30 এর ভিতরে না হলে মানুষ মারা যাবে। আর ব্রেন স্ট্রোক তো সাথে সাথে যে কোনো সময় শেষ। বুঝতে পারছেন তো? এই যে জ্ঞান, আপনি জ্ঞান যেভাবে হোক নিবেন, এই জ্ঞান কোনো না কোনো দেখেন আপনার কাজে লাগবে 100%। এখন এই যে কোনো সমস্যা হলে অনেকে আমার বলে ভাই এটা কি করা যায়, আমি কোন ডাক্তার দেখাবো? একটা ডাক্তার দেখাতে গেলেও তো আপনার লাগবে যে ডাক্তারের কি ডিগ্রি দেখা লাগবে। একটা ডাক্তার মনে করেন লেখা আছে FCPS, RCPS, দাবি কাবি কত ডিগ্রি, এখন আপনি কোন ডিগ্রি দিয়ে দেন, কোন ডিগ্রিতে কি হয় এটা তো আপনার জানতে হবে। এই জন্য আপনি যে কোনো সেক্টরে আপনি কাজ, যদি এই সেক্টর আছেন, আপনি ল্যাপটপ, আপনি ফোন, আপনি সব কিছুর গ্যারেন্ট, ইউটিউব দেন, নেট দেন, নেটে সব আছে, আপনি পেরে যাবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এটা আমাদের বিপিএস ক্লিয়ার। এরপরে আসেন আমাদের প্রাইমারি সেকেন্ডারি, এটা তো আপনারা সবাই মোটামুটি বুঝেন। তাহলে আমি এখন প্রোটোকলে চলে যাই। প্রোটোকলটা একটু গুরুত্বপূর্ণ। স্যার ওই দিন একটা আমার এক ছাত্রের মোবাইলটা অফ ছিল। আচ্ছা ওরা ওইটার পাওয়ার সুইচটা আমি শর্ট সার্কিট ছিল, এটা অন করছি। আচ্ছা পরে আবার চার্জিং পোর্টটা রিপেয়ার করে ঠিক করছি, আমি এটা অন হয়েছে। কিন্তু স্যার এটা আমার ইউটিউব আসে না। ইউটিউব আসে না? জি স্যার। শুধু ইউটিউব আসে না, তাহলে তো ফোনটা আনছেন আপনি? স্যার আনি নাই এটা। তাহলে আনলে আমি দেখতে পারতাম। এটা সেটিং এর আপনার কাছে জরিমানা। আমি তো জানি না, শাওন তুমি দেখে নিও, আমি জানি না কিছু। বলেন, কিছু বলবেন? এখন ঘটনা হচ্ছে ফোনটা যদি আপনি আনতেন তাহলে আমি তো দেখতে হতো, এটা সেটিং চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে আসলে কোনো প্রবলেম আছে কিনা। যদি না হয় তাহলে ফ্ল্যাশ দিতে হবে, ক্লাস দিতে হবে। সেটিংটাকে চেক করতে হবে ভালো। কোনো সিকিউর সিপিইউ না, পরে একটা কথা মনে রাখেন, ফ্ল্যাশ কখনো সিপিইউ হার্ডওয়্যার দেয় না। সমস্যা না, এটা সফটওয়্যারের সমস্যা। ফ্ল্যাশ কখনো সিপিইউতে কোনো কাজের না। ফ্ল্যাশ অল টাইম হচ্ছে ইউএমসি বা ইউএস সফটওয়্যার থাকে ওইখানে, যাকে আমরা রং বলেন, রং। বুঝতে পারছেন? যারা ঈদের পরে আনেন তারপরে দেখি কি দেখি। দেখেন উনি একটা প্রবলেম আছে, আপনার কাস্টমার এটা আমি আনবে, ভাই আমার এটা হয় না, সব আজগবি কথাবার্তা, কিন্তু প্রবলেম ছোট। ওনার কি, আমি সেটিং দেখবো, যেহেতু ওনার ইউটিউব, আমি ইউটিউবে দেখবো, ক্লিয়ার ক্যাশ করবো, সব কিছু করে দেখবো সব ওকে আছে কিনা। এরপরেও না আসলে ডাইরেক্ট ফ্ল্যাশ দিব, শেষ। ফ্ল্যাশে যদি না হয়, দেখেন ফ্ল্যাশ দিতে গিয়ে দেখেন ফ্ল্যাশ নিচ্ছে না, কথা বলেন, ফ্ল্যাশ দিতে যাচ্ছে ফ্ল্যাশ নিচ্ছে না, তখন আমি কি করবো, আমি ইউএনসি খুলে ইউএনসির হেলথ চেক করবো, ঈদের যেটা মেশিন যে দেখবো যে আমার হেলথ ঠিক নেই, তাহলে চেঞ্জ করতে হবে, না হেলথ বুস্ট করতে হবে, বুস্ট না হলে চেঞ্জ করবো, করে আবার ফ্ল্যাশ দেবো, দিয়ে দেখবো ঠিক আছে, না হলে অন্যদিকে যাবো। অনেক সময় তো স্যার চার্জিং পোর্ট লাগানো ঠিক না হওয়ার কারণে তো ইয়ার ফাইল ঢোকে না। ফাইল, হ্যাঁ হতে পারে, তখন আমি কি করবো, আমি পিসিতে চেক করবো, সমস্যা আসলে সমাধান আছে, আপনি যে কোনো সমস্যা আনেন সমাধান আছে, দরকার না। হ্যাঁ, যাই হোক, আমরা তাহলে এটা বেরোয় যায়, এখন আমরা প্রোটোকলে চলে যাই। হ্যাঁ, রিভিউ এই তো বোর্ড সাদা একটা ভালো। আচ্ছা, আপনাদের প্রোটোকলে কি ক্লাস করানো ছিল? 5টা প্রোটোকল। সর্বপ্রথম যে প্রোটোকলটা ছিল তার নাম ছিল কি? I2C প্রোটোকলের লাইন থাকে অনলি দুইটা। কয়টা থাকে? দুইটা। শুনেন, এটা মাথায় আস্তে আস্তে ঢুকায় না। তো এই I2C প্রোটোকল, আপনাদের যে 5টা প্রোটোকল, এই 5টা প্রোটোকল চলতে গেলে এই 5টা প্রোটোকলের ভিতরে একটা মাত্রই প্রোটোকল আছে যার পুল আপ ভোল্টেজের প্রয়োজন হয়। এটা এই প্রোটোকলের নাম কি? I2C প্রোটোকল। এই পুল আপ ভোল্টেজ কত থাকবে? 1.8, এবং এইখানে আপনার এই দুটো লাইনে রেজিস্টর ব্যবহার করে, এবং রেজিস্টর মান কত থাকে? 2.2। এই 5টা প্রোটোকলের ভিতরে এই একটা মাত্রই প্রোটোকল যার পুল আপ ভোল্টেজের প্রয়োজন হয়, আর কোনো প্রোটোকলে পুল আপ ভোল্টেজের প্রয়োজন হয় না। বুঝতে পারছেন? তাহলে আপনার যে I2C প্রোটোকল এর ফুল মিনিং কি? I2C ফুল মিনিং কি? ইন্টার ইন্টিগ্রেটেড লাইন থাকে দুইটা। এখন ঘটনা হলো, শুনেন, আপনার প্রোটোকলে ভয় পাবেন, এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের কাজ। বুঝতে পারছেন? যারা মাথায় নিতে পারছেন গুড, খুবই ভালো, এবং আপনি শিওর থাকেন আপনি যখন কাজ করবেন তখন আপনার বাস্তব জীবনে এটা আসলে অনেক কাজে দিবে। দেখেন, আপনার ফোন টোন সব ঠিক আছে, আপনার ব্যাটারি মানে অল ওভার সেকশন সব ঠিক আছে, কিন্তু আপনার ফোন অন হচ্ছে না। যখন লাস্ট স্টেপ হিসাবে আমরা তখন প্রোটোকল লাইন চেক দিই, যে দেখি কোনো সিগন্যাল মিসিং আছে কিনা, বা কোনো প্রোটোকল কোনো প্রবলেম আছে কিনা, তখন আমরা এই কাজটা করে থাকি।
তো এখন আপনার কাছে যদি এটা অতিরিক্ত পেন মনে হয় যে না স্যার এটা কোনোভাবেই মাথায় নেওয়া যাচ্ছে না, তাহলে একটা কথা বলে দিচ্ছি, এখন পেন নেওয়ার দরকার নেই, তবে খাতায় লিখে নিয়ে যান। এইখান থেকে খাতায় লিখে নিয়ে যান বা যে নিচে যেভাবে হোক আপনি এটা সংগ্রহ করে রাখেন। এটা জীবনের কোনো না কোনো দিন কোনো না কোনো পর্যায়ে আপনার এটা কাজে দেবে। কারণ কি, যখন আপনি বাস্তব সেক্টরে ঢুকে যাবেন 5 বছর কাজ করবেন, তখন এইগুলো চাহিদা আপনার ডিমান্ড হবে। তখন আপনি চিন্তা করবেন হয় এটা তোমার দেখানোর দরকার ছিল। তখন কি হবে, তখন যদি ওই খাতাটা বের করেন আপনার দেখবেন সব মনে পড়ে যাবে। এটা হয় যারা এখানে বা কারিগরিতে পড়াশোনা করছেন বা পলিটেকনিকে পড়াশোনা করছেন, এরা দেখেন এরা স্কুল কলেজে বা আপনার আমি যে ইঞ্জিনিয়ারিং করছি, আমি যে যা পড়ছি ফ্যাক্টরিতে থেকে সম্পূর্ণ তার উল্টো। মনে করেন বাস্তবের সাথে ওদের কোনো মিল নাই, কিন্তু থিওরি কিন্তু মিল আছে। বুঝতে পারছেন? এখন ঘটনা হলো এগুলো কি আমরা যখন বইগুলো দেখি তখন আমাদের মনে পড়ে যাওয়া ছাত্র এইভাবে লেকচার দিয়েছিল, তখন আপনারও মনে পড়ে। এই জন্য এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস এই প্রোটোকল। বুঝতে পারছেন? তো I2C লাইন হচ্ছে দুটো, একটা হচ্ছে সিরিয়াল কি কথা বুঝতে পারছেন? এই একটা মতো প্রোটোকল যার পুল আপ ভোল্টেজের প্রয়োজন হয় এবং এটা লাইনে দুটো রেজিস্টার দেয়া থাকে। বুঝতে পারছেন? যে পুল আপ ভোল্টেজের লাইন, এই লাইনে দুটো রেজিস্টার থাকে যার মান থাকে 2.2। বুঝতে পারছেন? এটা এরপরে হচ্ছে আপনার প্রোটোকলের নাম কি SPI। কি প্রোটোকল? SPI। SPI ফুল মিনিং কি? সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। কি? সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। এখন এই প্রোটোকলের লাইন কয়টা? 4টা। কয়টা লাইন? 4টা। একটাকে বলে CS চিপ সিলেক্ট, তারপর বলে মোসি, 4টা লাইন। এখন ঘটনা হলো এই মোসি মিসো ঘটনা কিটা বুঝেন? বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন? মানে এই যে মোসি কিভাবে হলো, মিসো কিভাবে হলো, এটা ক্লিয়ার বিষয়টা? এই মোসি মিসো ক্লিয়ার থাকলে লাইন হচ্ছে 4টা। এখন আমরা বলি I2C থেকে মানে শর্ট আর কি স্যার? হ্যাঁ মোসি আর মিসোটা আর কি স্যার? বুঝাবো তাই? জি স্যার। হচ্ছে 3টা 5টা 10টা করে। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের CPU। কি CPU বুঝতে পারছেন? এটা মনে করেন TSP মানে টাচ প্যানেল। বুঝতে পারছেন? এটা মনে করেন ক্যামেরা। স্যার এগুলো সব আইসি না? হ্যাঁ TSP এর টাচ প্যানেল, এটা আমরা টাচ করি না, ওই টাচ প্যানেল। আইসি তো স্যার। না না আইসি আইসি না? টাচের আইসি আলাদা, আমি টাচ প্যানেলের কথা বলছি। টাচের আইসি তো অবশ্যই আছে। তাহলে স্যার এসপিআই এর সিগন্যালগুলো যায় মিশো মানে বিষয়টা বুঝেন, আপনার এই যে মনে করেন কি বলবো, আমার এই যে ফোনটা এর উপরের এই যে টাচের প্যানেল আছে না, এটা তো উপরে গ্লাস, এর নিচে যে টাচের প্যানেল আছে না, এই টাচ প্যানেলের কথা বলছি। আর টাচ এসে তো নিচে থাকে, বোর্ডে থাকে নিচে। বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে টাচ প্যানেল থেকে এইখানে একটা সিগন্যাল আসবে, এখানে একটা সিগন্যাল যাবে। এখন আমরা CPU কে কি মনে করি? মাস্টার। মানে তো সব কার্যক্রম ও কন্ট্রোল করে। দেখেন বিষয়টা কিন্তু মজার আছে। তাহলে আমি M দিলাম, আর এই বাকি যাগুলো থাকবে যে কোনো সব আছে সিলেক্টের S গেল। এখন মনে করেন আপনার এখন একটা সুন্দর জায়গা গেছেন, আপনার ছবি তুলতে ইচ্ছা হচ্ছে। এখন আপনি টাচ প্যানেলে এই যে ক্যামেরার যে একটা সফটওয়্যার আছে ওটা যে আমার ক্যামেরা চাই। এখন সিগন্যালটা কিন্তু डायरेक्टली ক্যামেরায় যায়। সিগন্যালটা কি হবে? এইখান থেকে বের হবে। বুঝতে পারছেন? এইখান থেকে বের হয়ে কার কাছে আসবে? CPU। এই যে এইখান থেকে বের হয়ে CPU এর কাছে আসবে। তাহলে সিগন্যাল সিলেক্ট থেকে বের হচ্ছে, তার মানে কি আউট হচ্ছে। তাহলে এই পাঁচটা কি হবে? S O। বুঝতে পারছেন? এবার এই যে CPU এটা কি? মাস্টার। মাস্টারে কি হচ্ছে? ঢুকতেছে, মানে কি ইন হচ্ছে। তাহলে এখানে M I, তাহলে আমার এই সিগন্যালটার নাম কি হলো? মিসো। ঘটনা বুঝতে পারছেন? এইবার দেখেন মাস্টার এবার কি করবে? এ সিগন্যাল পেয়ে গেছে CPU যে আমাকে ক্যামেরা ওপেন করতে বলছে, তখন এ CPU থেকে একটা সিগন্যাল কি ক্যামেরায় দিয়ে দেবে। বুঝতে পারছেন? তাহলে মাস্টার থেকে সিগন্যালটা কি হচ্ছে? আউট হচ্ছে। তাহলে এটা MO। আর সিলেবে কি হচ্ছে? ঢুকতেছে, তাহলে ইন। তাহলে সিগন্যালটা কি হলো? মোসি। বিষয়টা বুঝতে পারছেন? আর ক্লকটা কি হচ্ছে? চিপ সিলেক্ট। দুটো বাকি থাকলো। ধরেন আমি উনাকে সিলেক্ট করছি, এই ওঠো। উনাকে সিলেক্ট করছি, চিপ সিলেক্ট ওঠো।
ক্লক। বুঝতে পারছেন? অর্ডার করতেছে বা ওনারাই ইন্ডিকেট করতেছে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই প্রোটোকল লাইন মিসো আর মসি। বুঝতে পারছেন? সিলেক্ট করার পরে লাইনটা জানা দরকার। এখন আপনাদের প্রত্যেকটা যারা এসপিআই প্রোটোকল সাপোর্টেড সার্কিট বোর্ড তাদের কিন্তু ফোনটা দেখবেন একটু ফাস্ট থাকে। হয়তো অনেকে জানে না যে এটাই রাইট। কারণ কি এর প্রোটোকল লাইন 4টা আর ওর কয়টা? 2টো। আর 2টোই কাজ হবে না, 4টাই বেশি কাজ হবে। অবশ্যই 4টাই হবে। চারটায় কাজ হবে। বুঝতে পারছেন? ওই যে যেমন গত ক্লাসে বললাম কস্ট কাস্টিং কিন্তু এখানেই করা হয়। এই হচ্ছে আপনার মসিমিসোর কেস। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এরপরে আসেন পরের প্রোটোকলের নাম কি ছিল? এসপিআর পরেরটা কি ছিল? মিপি। ভুলে গেছেন, কালকেই করাইছি। মিপি প্রোটোকল। মিপি প্রোটোকল হচ্ছে আপনার গ্রাফিক্স ডিসপ্লেতে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? গ্রাফিক্স ডিসপ্লে। আপনার এই প্রোটোকলটা ব্যবহার করা থাকে এবং আপনাদের গতকালকে পণ্য থেকে মনে হয় দেখাইছিলাম যে কোথা থেকে কিভাবে যাচ্ছে। এখন মিপির লাইন থাকে কয়টা? 10টা লাইন থাকে। আপনি এই মিপি লাইনটা চিনবেন কিভাবে? আপনাদের কিছু সিম্পটম বলে দিয়েছিলাম যে জোড়ায় জোড়ায় কি থাকবে? জোড়ায় জোড়ায় কি থাকবে? লাইন থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে। হ্যাঁ, 2 জোড়া মানে এক জোড়ার পরে নেগেটিভ থাকবে। অর্থাৎ আপনার দুটো লাইন প্রতি এক জোড়ার পর পর এক একটা নেগেটিভ থাকবে। এটা দেখে আপনি প্রাথমিকভাবে বুঝতে পারেন এটা হচ্ছে আমার গ্রাফিক্সের প্রোটোকল লাইন। এবং আরেকটা জিনিস দেখবেন, জোড়া কাপলিং কয়েল বা কাপলার অথবা রেজিস্টর অথবা কিছু নাও থাকতে পারে। থাকলে তো ভালো, না থাকলে আরো ভালো। এখন ধরেন আপনার কাপলিং কয়েল অথবা কাপলার বা রেজিস্টর থাকতে পারে। এখন এরপরে আপনাদের দেখাইছিলাম যে লাইনটা কিভাবে সিপিউতে যাচ্ছে। ঘটনা বুঝতে পারছেন? এখন ঘটনা হলো যে আপনি কখন সিপিউ ধরবেন এটাও বলে দিয়েছিলাম। যে ধরেন আপনার কোনো কম্পোনেন্ট নাই, তখন আপনি সিপিউ ধরতে পারেন, কিন্তু কম্পোনেন্ট থাকলে আগে কম্পোনেন্ট মাপবেন। এবং আপনাদের এই যে প্রত্যেকটা যে মিপি লাইনগুলো আছে 10টা, এই 10টা লাইনে সেমি জিআর থাকবে এবং জিআর এর মান বলা হয়েছিল 300 থেকে 800। 300 থেকে 800। বুঝতে পারছেন? এটাই ছিল মিপি লাইন। এবং আমি মিপি লাইনের প্রবলেম পাইছি। মিপি লাইনের প্রবলেমের কারণে ফোন ডিসপ্লে অন হচ্ছিল না, গ্রাফিক্স হচ্ছিল না, আমি পাইছি। বুঝতে পারছেন? এটা মনে হয় হৃদয় স্যার দেখছিলাম একটা সিস্টেম সেট আছে, তার সেটে এই প্রবলেমটা ছিল। তখন ওই সময় হচ্ছে দেখছিলাম যে প্রোটোকল আসলে কাজ করে। ওই সেট মার্কেটে পারে নাই, এ অনেক জায়গায় ঘুরে ঘুরে মার্কেটে খুঁজে কোথাও পারে নাই। পরে স্যারের কাছে আসলে স্যার সব চেক দিতে সব ওকে, লাস্টে দেখে মিপি লাইন একটা ডিসকানেক্ট জিআর আসে না। তখন দেখে যে লাইন মিসিং, কম্পোনেন্ট গেছে। তখন ওইখানে কম্পোনেন্ট পাইছেন, তখন জাম্পার করে দিয়েছে, লাইন ক্লিয়ার, ফোন অন। বুঝতে পারছেন? এরকম আপনি পাবেন, আপনি প্রবলেম পাবেন। অর্থাৎ নিজেকে এরকম ভাবে তৈরি করবেন যে আপনার কাছে ফোন আসার পর ওটা যদি আপনি ফেরত দেন, মার্কেটে কেউ সাথে যাবে। এরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। যদি কখনো পারেন বা আপনি আর কোনো গ্যাটা ফোন ধরার দরকার নেই, এটা নিজের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমার একটা স্যার Pixel 7 Pro, এটা স্যার মাথার উপরে ডেট বানানো আছে। ওখানে যে আইসি বসাবে, আইসি টার্মিনালের মধ্যে কাইটা করে নষ্ট হতে পারে, সমস্যা না, হতেই পারে। তারপর এটা আমাদের কি মিপি লাইন চলে, তাহলে মিপি লাইন কয়টা থাকবে? 10টা থাকবে। এবং মিপিতে আপনার কি থাকতে পারে? কাপলিং কয়েল বা কাপলার থাকতে পারে, বা রেজিস্টার থাকতে পারে, বা নাও পারে। এটা আপনার সেটের মডেল অনুযায়ী হতে পারে। বুঝতে পারছেন? এবং আপনাদের এই প্রোটোকলটা কোথায় ব্যবহার হতে পারে? ডিসপ্লে গ্রাফিক্সে এই প্রোটোকলটা ব্যবহার হতে পারে। বিষয়টা ক্লিয়ার? এবং জিআর কত থাকবে? 300 থেকে 800। বিষয়টা ক্লিয়ার? এটাই ছিল মিপির প্রতিপাদ্য বিষয়। এরপরে আরেকটা, আচ্ছা মিপির ফুল মিনিংটা কি লিখছিলেন? মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর ইন্টারফেস। বুঝতে পারছেন? এরপরের প্রোটোকলের নাম ছিল RFFE। RFFE, রেডিও ফ্রিকোয়েন্সি ফ্রন্ট এন্ড। এই প্রোটোকলটা সাধারণত আমরা নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করে থাকি। কোথায় ব্যবহার করে থাকি? নেটওয়ার্ক সেকশনে। নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করে থাকি। এর লাইন থাকে কয়টা? দুটো। প্রথমটা কি বলে? RFFE ডাটা, RFFE ক্লক। এবং এই প্রোটোকল লাইনে প্রবলেম হলে কি কি প্রবলেম হতে পারে আপনাদের মনে লিখে দিছিল না? প্রথম প্রবলেম হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি অফ হয়ে যেতে পারে। এখন রেডিও ফ্রিকোয়েন্সি যদি অফ হয়ে যায় তাহলে কি আপনার কোনো ফোনে নেটওয়ার্ক থাকবেই? আর নেটওয়ার্ক না থাকলে কি লেখা আছে? নো সার্ভিস। বুঝতে পারছেন? আরেকটা
হ্যাঁ এরোপ্লেন মোড হিডেন হয়ে যাবে। হিডেন মানে বুঝলেন লোগোটা থাকবে কাজ করবে, একে বলে হিডেন মোড। ফোকাস করবে না। হ্যাঁ মানে এটার মধ্যে ফোকাস করবে না। হ্যাঁ কোনো কাজ করবে না, বুঝতে পারছেন? মানে ক্লিকই হবে না। এখন ঘটনা হচ্ছে যে আপনারা নো সার্ভিস আরো অনেক ক্ষেত্রেই ফোনে পাবেন। আপনারা নেটওয়ার্ক সেকশনে যখন যাবেন তখন আপনাদের অনেক কিছু সিস্টেমে নেটওয়ার্ক সার্ভিস নো সার্ভিস দেখাবে। তখন আবার গুলাই ফেলেন না যে স্যার তখন বললো নো সার্ভিস, এমনও বললো নো সার্ভিস। ঘটনা একই ঘটনা, কিন্তু আরেকটা ভিন্ন ঘটনা আছে। সে ঘটনা হলো সব ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ওই যে এয়ারপ্লেন মোড হিডেন, এইটা ছাড়া কোনোভাবে অন্যটাই হবে না। আপনার নো সার্ভিস যদিও আসতে পারে, কিন্তু ওটা কখনো কোনো কমপ্লেনে আসবে না। না তাহলে আপনি কি করে আইডেন্টিফাই করবেন? দেখলেন আপনার নো সার্ভিস, সমস্যা নাই, আপনি এয়ারপ্লেন মোডে গেলেন, যা দেখলেন কি সমস্যা নেই, বলেন তাহলে শেয়ার করেন। ঈদে বাড়ি যাবেন? কথা বলার দরকার নাই। তাহলে এটা হচ্ছে আপনার এয়ারপ্লেন মোড হিডেন থাকে। এটা ছিল আপনার আরএস প্রোটোকল। লাস্টে কি ছিল? I2S। I2S এর প্রোটোকলের লাইন কয়টা? চারটা। প্রথমটা কি হবে? ইন ডাটা 0 ইন ডাটা 0, ডাটা 1, তারপরে WS, তারপরে কত? চারটা। WS কে কি বলছিলাম? ওয়ার্ড সিলেক্ট। আর নিচেরটা ক্লক আর উপরে তো ডাটা। এটা হচ্ছে চারটা। এটাও মনে করেন ওই I2C এর মতোই, কিন্তু এটা একটা অডিও সেকশনে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? এটাই ছিল হচ্ছে আপনাদের মূল প্রোটোকলের। আচ্ছা একটা কথা বলেন, এটা কি আসলে খুব একটা জটিল ব্যাপার? প্রোটোকলে ধরেন 2 দিন তো শেষ, আজকে 3 দিন লাগে। বিষয়টা দেখেন একটু পড়লেই মাথায় ঢুকে যাবে। এই যে আমি আপনাদের এত কথা বক করতেছি, আমি কিন্তু ওই বাসায় পড়িনি। আমি ওই যেমন পড়ছি আর যে ক্লাসে আপনাদের যা পড়াইছি, আর এবং আমি আপনাদের লেকচার দিতে গেলে নিজে আগে প্রিপেয়ার হয়ে আসি, কারণ এটা দরকার। আমি এটা দেখছি আমার স্যারের কাছ থেকে। স্যার যখন ক্লাস নিতে আসতো তখন আগে পড়ে আসতে দিই, অনেক কিছু পড়ে টড়ে এসে তার, কারণ আমি যদি ভালো না জানি আপনাকে শেখাবো। আমার জ্ঞান যদি আপনার লেভেলের হয় তাহলে তো আমি তো আপনাকে মানুষ 100 দিতে পারে না, তাহলে আপনাকে কি হয়ে যাবে? অর্ধেক জ্ঞান দেওয়া হয়ে যাবে। কারণ আপনার থেকে আমি বেশি জানলেই না আপনাকে শেখাইতে পারবো। আর এখানে সব স্টুডেন্ট তো সমান না, বিভিন্ন সোর্স থেকে পড়তে হয়। কারণ একজন একভাবে না বুঝলে আরেকজনকে আরেকভাবে বুঝাইতে হয়। বুঝতে পারছেন? এই জন্য হয়তো এখন নিজেকে তৈরি করার জন্য আমি নিজে রিসার্চ করে করে পড়াশোনা করতেছি। একটা সময় কিন্তু আমার আর পড়া লাগবে না। বাচ্চাকে কেন পড়া লাগে? লাগে না। একটা সময় আমারও আর পড়া লাগবে না। তখন যে কোনো জিনিস মাথায় একদম সেটে যে এখন থেকে সেট হওয়া শুরু করছে। দেখেন এখন অনেক ক্লাস আমার আর পড়া লাগে না, বেসিকের কোনো ক্লাস পড়া লাগে না। আবার আমাদের এই অ্যাডভান্সের যে ক্লাসগুলো আছে এগুলো মোটামুটি অনেক ক্লাসে আমার পড়া লাগে না। এখন বাকি যে একটা ক্লাস আছে আমার সফটওয়্যারের, যে আইফোনের সফটওয়্যার, এটা আমি অনলাইনে করি। এইগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তখন আমার আর কিছু পড়া লাগে না। তখন আমি আপনাদের মনে করেন যে এই যাবো আর কোনো অভ্যাস নেই, ঘুমাবো আর অভ্যাস আসবে। বুঝতে পারছেন? এখন বলেন আর কোন জায়গা প্রবলেম থাকতে পারে? দেখেন এই শর্ট, এই প্রোটোকল, এই দুটা কিন্তু অনেক কাজ। এই যে বিপিএস এর কথা বললেন না, বিপিএস এর কাছে অনেক কাজ। শর্টটা কি ক্লিয়ার আপনারা? হাফ শট নিয়ে একটু সমস্যা আছে। আচ্ছা শর্টে প্রবলেম আছে কার কাছে? মোটামুটি সবারই আছে। আচ্ছা আপনারা বলেন না কেন? আমি কি আপনাদের সাথে মেলা রূপ ব্যবহার করি? স্যারের সাথে কথা বলছিলাম, স্যার বলছে যে ওই দিন তো দেখান নাই, ঈদের পর আইসা ওই। আচ্ছা আপনি এটা কথা বলেন, আপনারা এই যে মাঝে মাঝে বকা দিয়ে রাগ করে কথা বলে আপনারা কি মন খারাপ করেন? এটা আমরা ভালো না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্যার আজকে অন্য রূপে। আজকে তো সবাই চলে যাবেন না? স্যার সবাইকে অগ্রিম ঈদ মোবারক। মোবারক স্যার। সুন্দরভাবে ঈদ কাটান। স্যার আপনাকে হামদা বড়। আবার ঠিকঠাকে ফেরত চলে আসবেন, ঠিক আছে? টিচার আসবেন, ঠিকঠাকে চলে আসবেন। জি স্যার, এখানে আবার 2-3 দিন পর আসলে ক্লাস কিন্তু মিস হয়ে যাবে। ছুটি মোটামুটি লম্বাই আছে আপনার, বৃহস্পতিবার সবাই যেন চলে আসে। আর শুক্রবার এসে আপনার বৃহস্পতিবার ক্লাস করে শুক্রবার আপনার রেস্ট নিতে পারবেন। জানি না। কত তারিখ? 12 তারিখ 7 তারিখ 7 তারিখ থেকে জি স্যার। 12 তারিখ বলতেছি। 12 তারিখ পর্যন্ত আমাদের বন্ধ না? জি স্যার। 12 তারিখ খুলবে? জি স্যার। 12 তারিখ খুলবে। 12 তারিখ সবাই যেন চলে আসে। বৃহস্পতিবার দেখতেছেন আপনার অর্ধেক আসছেন, অর্ধেক আসে নাই, কিন্তু ক্লাস চলে গেলে পর আবার পাবেন না। শনিবারে ক্লাস সেপ্টেম্বরে আসবে। হ্যাঁ? শনিবারে ক্লাস স্যার। এখন কোম্পানি থেকে বন্ধ দিয়েছে, কিছু করে না। আমাদের সেম হিসাব, আমরা তো শনিবার বন্ধ পাই, রাতের বন্ধ।
কথা বলতেন না? বাপি স্যার একটা অ্যানাউন্সমেন্ট করছে যে যদি এরকম হয় ঠিক আছে হ্যাঁ। তাহলে 14 তারিখ আসলেও কোনো সমস্যা নাই, তবে 2-1 দিন তো অফিস গোছানোর জন্য সময় লাগতেই পারে। তাহলে ভালো কথা দিছে স্যার আপনাদের। আমাদের একটা আচ্ছা হিডেন ট্রিক্স দিয়ে দিছে। ঠিক দিয়ে দিছে না? সবাই মিলে আসবেন না, তারপর দেখা যাবে ক্লাসে হয় না এই ঘটনা। দিদি করে স্যার আপনাদের তো সারাদিন মনে করেন সারা মাসে সময় দেয়, পরিবারের সময় দেয় লাগবে না? এখন পরিবারের উদ্দেশ্যে নিজ জন্মভূমিতে চলে যাচ্ছে চট্টগ্রামের ছেলে চট্টগ্রামে যাচ্ছে, আপনারাও যে যে জেলার ছেলে সেই যে জেলায় চলে যাচ্ছে, তাই না? সবারই আছে নিজের জেলা নিজের দেশ। জি স্যার যাই ধরেন এটা দেখেন এই ফিল্ডটা আমি কিন্তু পাইছি, আমরা শেয়ার করি, হ্যাঁ এসে তারপরে ক্লাসে ঢুকতেছি। আমি তো অনেকবার ইন্ডিয়া গেছি, বুঝতে পারছেন, প্রচুর। আমার 17-18 বার ভিসা লাগছে। এখন আমি যখন পেট্টাপুল পার বেনাপুল হয়ে যায়, যেহেতু আমার বাড়ি যশোরের দিকে, এখন পেট্টাপুল পার হয়ে যখন সরসা নাবারণ ক্রস করে বর্ডারে ঢুকে যায়, তখন প্রথমে পদে বনগাঁ, হ্যাঁ বনগাঁ ঢোকার পরে তখনও বাংলাদেশের একটু ফিল পায়, এরপরে দেয় পাই না, তখন অন্যরকম হয়ে যায়। এখন আমি অনেকদিন থাকার পরে খারাপ লাগে, পরে যখন আবার দেশে ফিরি বর্ডার পর্যন্ত একই ফিল, বর্ডার পার হওয়ার পরে একটা বিজিবি গেট বাজে অনেক বড়, বিজিবি চেকপোস্ট, বিজিবি চেকপোস্ট ক্রস করার পরেও হয় না, কিন্তু তারপরে ধরেন একটা বিল আছে অনেক বড় বিল, এটা মনে হয় নাবারণের ভিতরেই পড়ছে না সরসার ভিতরে, যখনই আসে আমার গাল রং সব খারাপ হয়। এবং ওই বিলের বাতাসের যে একটা গ্রাম মনে হয় কি আমার দেশ, মানে আমার নিজের কিছু একটা এই দিনটা আমার অনুভব করি। আপন আপন মনে হয়। আসলে মনে হয় ওই বাতাসে কিন্তু একটা গন্ধ আছে, দেখবেন আপনার এলাকার বাতাসে কিন্তু একটা গন্ধ আছে। আপনি ঢাকা থেকে যখনই পার হয়ে চলে যাবেন নিজের এলাকায় ঢুকবেন, তখন ওই গন্ধটা কিন্তু আপনার শরীরে ঢুকলে দেখবেন কি একটা আলাদা ফিল অনুভূত হয়। হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত রাইট, যশোরের বাড়ি ছিল, হ্যাঁ এমএম কলেজ হয়েছে ওনার নামে। যাই হোক আপনারা এই ফিলটা কিন্তু পাবেন, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। নিজের মাটি নিজের দেশ নিজের এলাকা নিজের শৈশবকাল কাটাইছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীর এরকম শান্তি পৃথিবীর কোথাও কেউ পাবে না। তখন আমি অনুভব করলাম যে আসলে দেশের মানে একটা টান, যেটা আপনার গায়ে গেলে, যেমন আমরা কোন পদ্মা পার হইলে ভাঙা পার হইলে আমার জেলার মোটামুটি একটা গন্ধ আমি পেয়ে দেয়, যে হয় আমার একটা ফিল পাচ্ছি। এবং যখন কালনা ক্রস করি কালনা ব্রিজ, তখন একদম তো আমার জেলায়, তখন কিন্তু আমার জেলার কিন্তু একটা গন্ধ খুব ভালো লাগে। এবং মাঝে মাঝে একটা হাসির কথা শোনেন, আগে এই যে বর্ষাকালে যে পাট জাগ দেয় না, একটা গন্ধ থাকে, তাই না? অনেকে গন্ধ ভালো লাগে অনেকে খারাপ লাগে। আমার কিন্তু যখন আমি বর্ষাকালে বাড়ি যাইতাম, তখন কিন্তু আমার মনে হতো যে পাটের গন্ধ শুকার জন্য গ্রামে যাওয়া দরকার। আমার কাছে মনে হতো আমার সেই গ্রামের সেই কথা মনে পড়ে যেত, এবং ওই যে পাটের জায়গায় আমরা লাভ দিয়ে দিয়ে পড়তাম, তখন ওই শৈশবকাল আমার মনে হতো। এটা খুব কিন্তু ভালো লাগে, স্মৃতিচারক। এগুলো দেখবেন মানুষের মনকে অনেক ভালো রাখে। তো যাই হোক সবাই সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি যাবেন, গাড়ি ঘোড়া খুব সাবধানে চলাফেরা করার, দেশের অবস্থা তো এখন ভালো না, আর গাড়ি তো এখন মানে বেপরোয়া গতিতে চলে, তো সাবধানে। আর মোটর সাইকেল যদি পারেন দয়া করে মোটর সাইকেলে কেউ মানে ওইভাবে ঈদের দিন ওইভাবে চালায় না। আমি যত প্রবলেমটা হয় মোটর সাইকেলে হয়। আর সব থেকে খারাপ কথা হলো কি, মোটর সাইকেলে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে হয়তো আর মাথা চলে যাবে, নয় হাত যাবে, নয় পা যাবে, নয় সে মারা যাবে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট সব থেকে খারাপ, কারণ এটা সেফটি কেউ ব্যবহার করে না তো। আর মাথায় এমন একটা সেন্সিটিভ জায়গায় সেটু আপনাদের বোর্ডে উল্টো পাল্টা কিছু আর এই কিছুদিন আগে আমার হচ্ছে এয়ার ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে 37 ব্যাচ, আমাদের এক সিনিয়র বড় ভাই 35 ব্যাচের, এই কিছুদিন আগে এই যে উত্তরাতে অ্যাক্সিডেন্ট করে হাত পুরো বাটা হয়ে গেছে, হাতও কাটছে পাও কাটছে। এখন বলেন মিছিল মার্চেন্টাইজের কোম্পানি ওনারা রাখবে, ওনার জীবনটাই শেষ, শুধু মোটরসাইকেল বন্ধুর সাথে আড্ডা দিতে গেছে। যাই হোক আপনারা মোটরসাইকেল যদি কেউ থাকেও খুব সাবধানে চালাবেন, কারণ আমরা চাই না কেউ আমাদের কাছ থেকে কোনো খারাপ কিছু বলে বিদায় হোক, বুঝতে পারছেন? যেরকম আপনাদের এরকম দেখতেছি, এবং ঈদের পরদিন আপনাদের এইভাবেই আমরা সুন্দর মুখগুলো দেখতে পাই। সবাই নিজের সেফটি মেনটেন করবে, যেমন গত ঈদে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতে পারছেন? আমি অবশ্য করি নাই বাসে, তো এই সেফটিটা মেনটেন করবে, বুঝতে পারছেন? আর মোটরসাইকেল থাকলে খুবই সাবধানে চালাবে, এটা খুবই ডেঞ্জারাস। যাই হোক আমরা ক্লাসে ফিরে আসি, কারণ আজকে তো চলে যাবেন, আপনাদের সাথে মিনিমাম 10-11 দিন বকবক করা হবে না, আর 10-11 দিন পরে বেঁচে থাকবো কিনা এরও কোনো গ্যারান্টি নেই, জীবনে কোনো গ্যারান্টি আছে? তো মানুষের যেদিনই যাবে ভাববেন এটাই আমার শেষ দিন। যদি আপনি এটা মনে রাখেন যে আজকে আমার সেই দিন, আপনি কখনোই খারাপ কাজ করতে পারবেন না, নিঃশ্বাস, যেগুলো বিশ্বাস অসম্ভব ব্যাপার, রাইট?
আপনি যদি মনে করেন আজকেই আমার জীবনের শেষ দিন, দেখবেন আপনি কোনো খারাপ কাজ করতেই পারবেন না। আপনাকে ডক্টর বলুক না যে আপনি 1 মাস বাঁচবেন, দেখেন 1 মাস আপনি কোনো খারাপ কাজ করবেন না। কারণ কি? আপনি জানেন 1 মাস পর আপনি মারা যাবেন। কারণ আপনি কিসের সাথে করবেন? টাকা পয়সা মন বিরোধী কি করবেন? কিসের জন্য করবেন? মানুষ অন্যায় করাই তো এই কারণ, নিজের করবেন। যাই হোক, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার, তাই না? আর মনে কেউ কষ্ট নেই না, বুঝছেন? আপনাদের অনেক কথা বলতে মাঝে মাঝে করি, এটা আপনাদের জন্যই করি। না। আপনাদের ব্যাধের দায়িত্ব আমার। এখন আপনাদের যদি কোনো ক্ষতি হয়, এটা আমারই খারাপ লাগবে যে আপনাদের আমি ঠিকঠাক করে দিতে পারি না। আমি আমার সর্বোচ্চ জায়গার চেষ্টা করি, রাগ করে হোক, বেশি করে হোক, আপনি যেভাবে হোক, আপনি বুঝে যান একটা না একটা সময় আপনি আমাকে ভুল বুঝলেও ভাববেন না স্যার আমাদের জন্য আসলেই করছেন। এখন খারাপ ভাবলো তখন ভালো ভাবলো, আর এখন ভালো ভাবলে তখন খারাপ হবে। বুঝতে পারছেন? যাই হোক, যাতে পরবর্তীতে কখনো আমার নাম নিয়ে গালি কেউ না দেয় যে আসলে এত ভালো ছিল, মিষ্টি মিষ্টি কথা কত, কিন্তু পরে তো আসলে আমাকে কিছুই শেখায় না। কিন্তু এখন আপনি নামগুলো পরে বুঝতে পারবেন না। যাই হোক, এখন হচ্ছে আপনাদের শর্টের ক্লাসটা দেখেন। শর্ট হচ্ছে খুব একটা সিম্পল একটা জিনিস এবং শর্ট সব থেকে মজার। আস্তে আস্তে লাগছে। বিষয়টা হচ্ছে কি যে আপনাদের যে শর্টের ক্লাস, এটা হচ্ছে বাচ্চাদের মতো, একটা বাচ্চারাও এটা শিখালে মজা পাবে। তো আপনারা যত টপিক আছে আপনাদের সব থেকে সহজ টপিক হচ্ছে শর্ট। আপনাদের সার্কিট বোর্ডে সাধারণত 2 ধরনের শর্ট, একটা হাফ শর্ট হয়, ফুল শর্ট। এখন দেখেন আমরা আপনাদের 2 ধরনের শর্ট শেখাইছি। একটা শেখাইছি মাল্টিমিটার দিয়ে, যাকে আমরা কোল্ড স্টেশনে চিনি, আর একটা শেখাইছি কি ডিসি পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, হট টেস্ট, রাইট। এখন দেখেন আপনারা বোর্ড আপনার কাছে আসছে, আমি যেরকম সকালবেলা একটা আনলাম, আমার ব্যাটারি ওকে, তাহলে আমি কি করতাম জানেন? আমি ঠিকই শর্ট চেক করতাম। এটা হলো সেকেন্ড স্টেপ। এখন দেখেন শর্ট আপনি যখন দেখলেন আপনার বোর্ড শর্ট আছে, বুঝলাম শর্ট আছে, এখন কি শর্ট আছে? হাফ শর্ট আছে না ফুল শর্ট আছে? কি শর্ট আছে? তো আমরা বলছিলাম যে মাল্টিমিটার দিয়ে আপনি ফরওয়ার্ড বায়াসে আপনি কানেক্টরের মানে কি কানেক্টর? ব্যাটারি কানেক্টর, পজিটিভ এবং নেগেটিভে যদি ধরেন, ফরওয়ার্ড তো বোঝেন, প্লাসে প্লাস মাইনাস, যদি ফরওয়ার্ডে ধরেন তাহলে 1000 প্লাস বা ওয়েল আসবে। যদি আসে আপনার বোর্ডটা কি ওকে, এবং রিভার্সে থাকবে কত? 250 থেকে 600। এটা হলো ছিল কি আপনার ফোনটা ভালো, আপনার ফোনে কোনো সমস্যা নেই। এখন মানটা 1000 এর নিচে চলে আসছে, সেটা 999 হতে পারে, 990 হতে পারে, তাহলে আপনি বুঝবেন আপনার ফোনটা আপশট। এবং রিভার্সের মান কিন্তু স্থির ঠিকই থাকবে। এখন দেখা গেছে কি আমরা রিভার্সের মানকে তেমন একটা প্রায়োরিটি দিই না, আমরা ফরওয়ার্ডটাকেই বেশি প্রায়োরিটি দিই। তো দেখবেন আপনি ফরওয়ার্ডেই মেপেই বলে দিতে পারবেন ঘটনা, এবং রিভার্সেও কিন্তু 250 থেকে 600 টাকাই থাকবে। এবং ফুল শটে কি হবে? আপনার 0-0 হয়ে যাবে, ফরওয়ার্ডেও 0-0 পাবেন, রিভার্সেও 0-0 পাবেন। কিন্তু প্রবলেমটা কি হবে? অনেক জায়গায় দেখবেন কি এ পাশে 132 পাইছি, ও পাশে 125, তাও কিন্তু এটা ফুল শট। অর্থাৎ অপশন কিন্তু দুটো, দুই ফরওয়ার্ডে রিভার্সে দুই পাশেই 0-0 পাবো, অথবা আমি ফরওয়ার্ডে রিভার্সে সেম মান পাবো। কি মান পাবো? সেম মান। বুঝতে পারছেন? হ্যাঁ, ফরওয়ার্ডেও যাবো, রিভার্স, এটাও আপনারা ফুল শট হিসেবেই গণ্য করবেন। তবে আমাদের সার্কিট বোর্ডগুলোতে সাধারণত 0-0ই আসে, এরকম সেম ভ্যালু কিন্তু কম আসে, কিন্তু আসে তো, আপনারা জানতে হবে। এখন ধরেন একটা ফোন আসছে 100, ফরওয়ার্ডে 100, রিভার্সও 100, আর আপনি বলেন কি ব্যাপার, স্যার তো বলছে 0-0, এ তো অন্য ধরনের কেস, এরকম কেস তো দেখিনি। তখন আপনার এটা মাথায় রাখতে হবে যে ফরওয়ার্ড রিভার্সে যদি সেম ভ্যালু আসে, এটা আমরা ফুল শট হিসেবেই করব। বিষয়টা ক্লিয়ার? এরপর আসেন ডিসি পার্স। আরেকটা জিনিস বলে রাখি, এটা স্টুডেন্টের কোশ্চেন থেকে হয়তো অনেকে লজ্জাতে হোক ভয়ে হোক বলতে চায় না, যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম আমি জানি এই কোশ্চেনগুলো আপনাদের মাথায় ঘুরে, এবং আমার যেগুলো মনে হয় আমি সেগুলো বলে দিই। তো বিষয়টা থেকে যেরকম গত 3-4 ব্যাচে মনে হয় এরকম একটা স্টুডেন্ট ছিল, আমি যার অল্পটা দিছি সে দেয়নি, মানে আমি দিই নাই কিন্তু সেও দেয় নাই। হ্যাঁ, মানে আবার লিখছি তো ওটা আবার হয়ে গেছে, তেমন আপনি রফটা দেবেন না স্যার, আপনি তো দেননি, কারণ আমি দিইনি বলে আপনি দিবেন না, আপনি বলবেন না স্যার এর রফটা হবে। অনেকে হয়তো সে লজ্জা হোক ভয় হোক বলে নেই, হয়তো অনেক স্টুডেন্ট এরকম করে, কিন্তু এরকম করবেন না। আপনি না বুঝতে পারলে বলেন স্যার এটা কি আপনার ঠিক হয়েছে, কি হয়নি, কি মানে স্যার এটা ঠিক আছে। স্যার নিজের স্যার তো রোবট না, স্যার তো ভুল করতে পারে না। এবং আপনারা ডিসি পাওয়ার সাপ্লাইতে কি করবেন? ডিসি পাওয়ার সাপ্লাইতে পজিটিভ লাগাবেন, নেগেটিভ লাগাবেন। লাগানোর পরে দেখলেন যে আপনার ভোল্টেজ স্টক আছে, কি আছে? ভোল্টেজ স্টক আছে, কোনো অ্যাম্পিয়ার রিডিংও শো করতেছে না।
কি করতেছে না, Show করে না। অ্যাম্পিয়ার রিডিং শো করতেছে না। তাহলে আপনি আপাত দৃষ্টিতে মনে করলেন আমার বোর্ড ঠিক আছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে কি হলো, আপনি দিলেন কানেক্ট দিলেন, আপনার ভোল্টেজ কত 4.2 কততে থাকবে 4.2। এখন 4.2 এবং অ্যাম্পিয়ারের যে ঘরটা, কারণ ঘর কয়টা থাকে আমাদের, দুটো থাকে না? দুইটা আচ্ছা, আমাদের একটা বাম পাশে থাকে অ্যাম্পিয়ার, তাই তো? এখন বাম ডান এটা যে পাশে থাকতে পারে, বুঝতে পারছেন? তাহলে ধরেন আমার অ্যাম্পিয়ার, এটা ভোল্টেজ, বুঝতে পারছেন? এখন দেখেন ভোল্টেজে আপনার 4.2 আছে, 4.2 আছে এবং অ্যাম্পিয়ারের এই জায়গা আপনার কিছু মান শো করতেছে। সেটা যাই হোক, যে কোনো রিডিং হোক, তখন এটাকে কি বলবো আমরা, Short. এবং 3 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশনে দেখলেন কানেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ার তো শো করছেই, আবার ভোল্টেজটাও কি ডাউন। ফুল শর্ট। ফুল শর্ট। আচ্ছা বলেন, এটা কি খুব বেশি একটা কঠিন ব্যাপার? না স্যার। কিছু কিছু জায়গায় পাবেন যে মাল্টিমিটারে হাফ শর্ট দেখাচ্ছে, অথবা ডিসি পাওয়ার সাপ্লাইতে এটা ফুল শর্ট, বা ওইটা ফুল শর্ট এটা হাফ শর্ট হয়ে গেছে। তখন আপনি কি করবেন, প্রধানত কোনটাকে দিবেন? DC power supply। এইটা অনেক স্টুডেন্টই বলতে চায় না যে স্যার এরকম হয়, আমি তখন কি করব? তখন আপনি অবশ্যই ডিসি পাওয়ার সাপ্লাইকেই প্রধান্য দিবেন মাল্টিমিটার থেকে। বুঝতে পারছেন? মাল্টিমিটার একটু উল্টো পাল্টা ঠিক না, ওটা ওর হিসাবটা আবার আলাদা। এই জন্য ওটা আর আমি ভিতরে ঢুকবো না, কারণ ওটা ঢুকলে আবার আলাদা মাথা কোয়ালিটি আছে। হ্যাঁ, তো আপনি এটা মাথায় রাখেন যে আমি অবশ্যই ডিসি পাওয়ার সাপ্লাইতে যেটা শো করাই আমি সেটা চেক করব। এখন আপনাদের পরীক্ষা নেওয়ার সময় ভাইবা পরীক্ষা আমি ছিলাম দেখি, আমার কাছে হয়তো অনেকে ভাইবা দিয়েছে, স্যারের কাছে দিয়েছেন, আমার কাছে দিয়েছেন, 25 ব্যাচ তো 25 ব্যাচে ছিলাম আমি। এখন আমি যে প্রবলেমটা দেখছি তাকে বলছি আপনি শর্ট বের করেন। এখন আপনারা অনেক আছে শর্ট বের করতে গেলে পার ট্রিগারের কথা বলেন, আসলে কি এটা ঠিক বলেন? জি না, পার ট্রিগার তো করা যাবে না। পার ট্রিগার হচ্ছে আপনার পাওয়ার চাপ বুটিং এর জন্য করে না, আপনি পাওয়ার চাপ কখন দেন, বুটিং এর জন্য দেন, অন্য জায়গার জন্য দেন না, বুটিং চেক করাচ্ছেন। এখন বুটিং আপনাকে অ্যাডভান্স লেভেলে আমি তো এখনো শেখাই, আপনাকে বেসিক শেখাই, ফার্স্ট বুট, সেকেন্ড বুট এবং স্লিপ বুট, বা আপনার সুমন নিয়ে বক্তব্য করে সুমনই করছে, বুঝতে পারছেন? তো এই তিনটা আপনাকে শেখাইছি। তো এই তিনটা হচ্ছে আপনাকে বেসিক ফুটবল, বুঝতে পারছেন? এবং কোন বুটে গেলে দেখেন আমাদের কাছে রিডিং দেখে বলে এই আপনার ইএমসি চেক দেন, ইএমসি মনে হয় গেছে, কোনটা বলে সিপু গেছে, কোনটা বলে পার এসে গেছে, এটা রিডিং দেখে আমরা বলে দিই। এবং আপনি শিওর থাকেন, আপনি কোর্স শেষ করে আপনি বলতে পারবেন। এবং যেদিন অ্যাডভান্স করবেন, আমরা কেন অ্যাডভান্স করতে হবে, আমি তো বলছি অ্যাডভান্স করতে হবে, আপনি বেসিকেই করবেন। এবং এটা খুব বেশি দেরি না, আপনাদের হয়তো আর সর্বোচ্চ যদি যায় ঈদের পরে 10 দিন ক্লাস করার পরে আপনি নিজেই বলতে পারবেন প্রবলেমটা কোথায় আছে, এটা আপনি বলতে পারবেন, আপনি শিওর থাকেন। এর জন্য অ্যাডভান্সের প্রবলেম, এই আপনাদের কিছু নলেজ, এই যে প্রোটোকল, ডেট কোড, আইচার্জার রিডিং, এই অ্যাডভান্সের টপিকগুলো আমরা বেসিকে আনছি। কেন হচ্ছে জানেন? এখানে অনেক স্টুডেন্ট আছে অ্যাডভান্সে করার তার সামর্থ্য নেই, আমরা এটা জানি, এটা আমরা জানি, আগে কিন্তু এগুলো করানো হতো না। কিন্তু আমরা দেখলাম যে অনেক স্টুডেন্ট এমনও আছে যাদের অ্যাডভান্স করার ক্ষমতা নেই, ইচ্ছা থাকলেও পারে না। তখন আমরা সারা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এমন কিছু টপিক ঢোকাইতে হবে যারা বেসিক করেও সার্ভাইভ করতে পারে মার্কেটে। তখন আমরা টপিক কেটে নিয়ে এখানে আপনাদের ভাজাই দিয়ে দিচ্ছি, যেটা আপনারা বুঝতেও পারেন না যে অ্যাডভান্সের ক্লাস এখানেও কয়েকটা থাকে, যাতে আপনি কাজ করতে পারেন। বুঝতে পারছেন? শুনে দিন শেষে টাকা ইনকাম করাও সন্তান, আপনাদের মানুষ করাও তো আমাদের দায়িত্ব, তাই না? আপনি যতদিন বেঁচে থাকবেন এই সেক্টরে, যতদিন কাজ করবেন, তখন বলে তোমার উস্তাদ কিরা, বলে যে আমার স্যার ছিল, আমি এই সেক্টরতে পড়ছি, আমি স্যার। বা আপনার এলাকায় যদি কখনো আপনি তোমার গালি দিবেন, বলে যে আমার স্যার আসছে, এটাই আমাদের চাওয়া। বা আমি গর্ব করে বলতে পারবো হ্যাঁ ওকে আমি শিখাইছি, আমার স্টুডেন্ট ছিল, বুঝতে পারছেন? এটাই স্যারের, এটাই কিন্তু গর্বের বিষয়। তো আমাদের, হ্যাঁ আমরা শিক্ষকতা করি বা টিচিং প্রফেশন আছি, এখন আমাদেরও ফ্যামিলি আছে, আমারও নিজেরও চলতে হয়, অ্যামাউন্টের বিনিময়ে আমরা টিচিং দিই, ঠিক আছে, কিন্তু এর থেকেও বড় দায়িত্ব হচ্ছে আপনাদের শেখানো। এটা কিন্তু আমাদের দায়িত্বের ভিতরে পড়ে, আপনাদের ভবিষ্যতের অনেকাংশে আমাদের পরে নির্ভর। এই জন্য আমরা কিছু টপিক আপনাদের এখানে আনছি। তো আপনাদের আই চার্জারের রিডিং দেখেও আপনি বলে দিতে পারবেন কোন জায়গায় সমস্যা। এই ক্লাসও আপনাদের এই বেসিকে রাখা আছে, বুঝতে পারছেন? এটা সব সম্পূর্ণ কিন্তু আপনাদের অ্যাডভান্স, আমি অ্যাডভান্সে এগুলো করছি, তো অ্যাডভান্সে যে একটা ক্লাস এটাই করা হবে, এটাদের বাইরে না, বুঝতে পারছেন? তো আপনাকে এই ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং দেখেই বোঝানো হবে যে আসলে আপনি কোথায় ধরবেন, কোথায় পাবেন। তবে মনে রাখবেন শর্টের ক্ষেত্রে আপনি কখনোই বুটিং চেঞ্জ করবেন না, পাওয়ার বাটন অন করবেন না,
বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। কারণ একটা চিন্তা করেন, আপনি লাগাইছেন, পাওয়ার বাটন চাপ দিলে অ্যাম্পিয়ার টানবে না? 100% টানবে। এখন অ্যাম্পিয়ার তো টানতেছে, তখন কি আপনি তাকে হাফ শট বলবেন? না, কারণ আপনি স্যার। তো অলরেডি পাওয়ার বাটনে চাপ দিয়েই রাখছে। আর পাওয়ার বাটনে চাপ দিয়ে স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কারণ তো এমনি আপনার কি অ্যাম্পিয়ার টানবে। সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক কার? লাইট সেকশন চিনার, জি স্যার। হয়ে গেছে লাইট সেকশন চিনার উপায় হয়ে গেছে উঠতেই গেল ভাই আমি তো এখানে সুইং রেডিমেড একটু নেন তো কষ্ট করে হ্যাঁ কি রিমোট কি করুন এটা এটা রিমোটটা দেন তো কষ্ট করে সেটা একটু এই ফুল ফর্মটা একটু ই করেন। দেখা যায় না তো? দেখা যায় না? আমিও যাই। সুইং করে একটু wait।